নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে বিকেল ঠিক ৫টায়। ৫টার ৫ মিশালি আছে দিনভরের সবচেয়ে বড় খবর কি কি এক নজরে আপনাদের দেখিয়ে রাখবো আগামী আধ ঘন্টায়। প্রথমেই ইউসুফ পাঠানের খবর। আচ্ছা, ইউসুফ পাঠান কি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন? ইউসুফ পাঠান কি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন তারাও ধন্দে রয়েছেন। ইউসুফ পাঠান ঠিক কি করেছিলেন, কি বলেছিলেন? ইউসুফ পাঠানের প্রচারের সময় আদৌ কি বিধি ভঙ্গ করেছেন? ভোটের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারের অভিযোগ, তার বিরুদ্ধে এবার যে অভিযোগের সত্যতা যাচাইয়ে দিল্লির দ্বারস্থ কমিশন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে ইউসুফ পাঠান কি আদৌ বিধি ভঙ্গ করেছেন প্রচার করতে গিয়ে? সরাসরি একটু সোমরাজের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি রাজ্য নির্বাচন কমিশন কি মনে করছে। দেখো, মূলত এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অভিযোগটি নির্বাচনী বিধিভঙ্গ নাকি সেটা জানতে এবার দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্যের সিইও দপ্তর। তার কারণ কমিশনের আধিকারিকরা বলছেন যে এইভাবে দেশের খেলোয়াড়দের ছবি ব্যবহার করা এবং সেই সংক্রান্ত অভিযোগ সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের কাছে প্রথম। তার কারণ এই ধরনের অভিযোগ সাধারণত কমিশন পর্যবেক্ষণ করেনি বা কমিশনের কাছে এই ধরনের অভিযোগ সাম্প্রতিক সময় আসেনি। আর সেই কারণেই কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হচ্ছে যে গোটা বিষয়টি নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কি হয়নি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি আইন রয়েছে? তার কারণ কমিশনের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে, যা ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। যে রিপোর্ট চাওয়া হয়েছিল, আমরা গতকালই জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলা শাসক তিনি মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছেন তার থেকে ব্যাখ্যা চেয়েছিল ২৪ ঘন্টার মধ্যে। কিন্তু সে ব্যাখ্যা চাওয়ার আগেই, ব্যাখ্যা উত্তর আসার আগেই জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি সিইও অফিসে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন এবং সূত্র মারফত জানা যাচ্ছে সেই রিপোর্টে ছবি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে রাজ্যের সিইও দপ্তর এবং সিইও দপ্তরের আধিকারিকরা বলছেন সাম্প্রতিক সময় এই ধরনের অভিযোগের নজির নেই। আর তাই যে অভিযোগটি কংগ্রেসের তরফে করা হয়েছে, যা মূলত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটি নির্বাচনী বিধিভঙ্গ করা হচ্ছে কি করা হচ্ছে না তা নিয়ে জানতেই দিল্লি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্যের সিইও দপ্তর বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। এবারে দিল্লি নির্বাচন কমিশন দপ্তর থেকে কি দেখা যায় বা কি নির্দেশ আসে সেদিকে আমাদের নজর থাকবে। তবে যে ছবির কথা বলা হচ্ছিল প্রচারের, এ দেখুন সেই ছবি। ইউসুফ পাঠান তার প্রচারে যে ছবি ব্যবহার করা হচ্ছে বিশ্বকাপ হাতে, তার সেই ছবি। এই প্রসঙ্গে যখন জানতে চাওয়া হচ্ছিল গতকাল অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য আপনার শোনাবো এবং ইউসুফ পাঠান তিনি এ প্রসঙ্গে কি বলছেন তাও শোনাবো। শুনুন। অভিযোগ করাবো তাহলে অভিযোগ তো জানাতেই হবে, পারে না বেআইনি কাজ করতে, তার জন্যই করেছে। মডেল কোড অফ কন্ডাক্টে যেগুলো আওতায় পড়ে তার উপরে নির্বাচন করতে হয়। मेरे बहुत सारे फैंस हैं और वो तस्वीर उठा के कहीं पे भी लगा सकते हैं, उनका राइट है। मैं तो कहीं पे गया नहीं हूँ कुछ लगाने के लिए कि अगर वो कुछ अगेंस्ट में है तो वो लीगल टीम देखेगा और फैंस जो है वो कोई भी तस्वीर लगा सकते हैं, उसमें मेरी तो कोई रोक टोक नहीं है। যত দিন ঘনিয়ে আসছে ভোটের, যত প্রচারের উত্তাপ বাড়ছে, ততই বিভিন্ন মহল থেকে তাদের রাজনৈতিক প্রার্থী যারা রয়েছেন, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে নির্বাচনী বিধি ভঙ্গের। যেমন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, তার বিরুদ্ধে এবার বিধি ভঙ্গের অভিযোগ। কি সেই অভিযোগ? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। কেন অভিযোগ উঠছে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি বিধি ভঙ্গ করেছেন? একদমই দেখো অতনু, সাংসদ গতবারের এবং এবারের প্রার্থী উত্তর মালদার খগেন মুর্মু, তার বিরুদ্ধে তৃণমূল নির্বাচন কমিশনে নালিশ জানালো। মূল নালিশের কারণ হলো যে খগেন মুর্মু তিনি অভিযোগ করেন গতকাল প্রকাশ্যে যে তৃণমূল প্রার্থী এই কেন্দ্রে অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসন এবং পুলিশের একাধিক আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং তিনি প্রভাব খাটাচ্ছেন। যেহেতু আইপিএস ছিলেন, এই রেঞ্জের ডিআইজি ছিলেন, ফলে প্রশাসনের একাংশ পুলিশের একাংশ তার হয়ে কাজ করছে এবং তিনি
নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের অভিযোগ। সেবক সঙ্গে থাকো, একবার শোনাতে চাইবো খগেন মুর্মু কি অভিযোগ এনেছিলেন। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন, আইসির নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের ডেকে ডেকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তা কিসের ইঙ্গিত হচ্ছে? এটা কিসের ইঙ্গিত? উনি যেহেতু পুলিশ কর্তা ছিলেন, এসপি ছিলেন, উনি এগুলো করছেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমরা কমপ্লেন করছি। আর যার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন শুনুন। The contesting candidate made certain remarks targeting me, and media published it, circulated it, covered it, and so it is in the public domain. We have already submitted our written complaint to the Chief Electoral Officer, West Bengal, this afternoon, and we are expecting that the Honorable Election Commission of India will definitely peruse our complaint, and definitely, as per their guidelines and rules, they will take necessary action on this thing. খুব বেশি দূর নেই, 19 এপ্রিল প্রথম দফার ভোট আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভোট হবে, কিন্তু এখনো পর্যন্ত কয়েক হাজার ভোটার কার্ডই পাননি। চাঞ্চল্যকর খবর। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন। সোমরাজ, আর তো বেশি দিন নেই, এখনো পর্যন্ত কার্ড পাননি কয়েক হাজার ভোটার। দেখো, সংখ্যাটা লক্ষাধিক ভোটার এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড পায়নি, তেমনটাই কমিশন সূত্রে খবর। জানিয়ে আজ রাজ্যের সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত ভোটার আইডি কার্ড পাঠানোর ব্যবস্থা করা যায়। তার কারণ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 30,37,037টি ভোটার আইডি কার্ড ছাপানোর কাজের জন্য বলা হয়, যার মধ্যে এখনো পর্যন্ত 25,64,435টি ভোটার কার্ড পাঠানো হয়েছে ভোটারদের কাছে। বাকি কার্ডগুলি এখনো পর্যন্ত পাঠানো যায়নি। কেন পাঠানো যায়নি তার কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে, মূলত ভোটার কার্ড পাঠানোর জন্য যেসব এজেন্সি মারফত পাঠাতে হয় সেই সব এজেন্সির সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয়ের অভাব তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন দ্রুত সমস্যা সমাধান করে যাতে ভোটার আইডি কার্ড পাঠানোর ব্যবস্থা করা যায়, এবং সেক্ষেত্রে জেলা শাসকরা বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা যাতে নিজেরাই নজরদারি করেন সেই নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমরাজ, এখানে আমার একটা প্রশ্ন থাকছে, খুব বেশি দিন আর হাতে নেই, লক্ষাধিক ভোটার, তাদের হাতে এখনো কার্ড পৌঁছয়নি। এই কম সময়ের মধ্যে তাদের কাছে কার্ড পৌঁছানোর সম্ভব তাদের কাছে যদি না হয় তাহলে কি হবে? দেখো, মূলত নির্বাচন কমিশনের আধিকারিকরা বলছেন যে এই সমস্যা দ্রুত মিটে যাবে। এর আগেও আমরা গত সপ্তাহে দেখিয়ে দিলাম যে লক্ষাধিক ভোটার তারা ভোটার কার্ড পাননি, কমিশনের তরফে সেই তালিকা পর্যন্ত প্রকাশ করা হয়েছিল, কিন্তু এক সপ্তাহ কেটে গেল সেই সংখ্যার কিন্তু কোনো রকম রদবদল নেই। আর জানিয়ে নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কার্যত অসন্তুষ্ট। তার জন্য আজকে ফের বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দিয়েছে 19 এপ্রিল প্রথম দফার ভোট। এখনো পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়িতে হাজার হাজার ভোটার আইডি কার্ড তারা পৌঁছায়নি, এবং দেখা যাচ্ছে যে সমস্ত ভোটার আইডি কার্ড পৌঁছায়নি বেশিরভাগই প্রথম ভোটার অর্থাৎ নতুন ভোটার, যারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন যাদের ভোটার আইডি কার্ড। অদ্ভুত ব্যাপার সোমরাজ, কি অদ্ভুত ব্যাপার। জীবনের প্রথম ভোট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা এক্সাইটমেন্ট কাজ করে, উত্তেজনা কাজ করে। প্রথমবার ভোট দিচ্ছেন, যার ভোটে শাসক দল অর্থাৎ দেশকে সামলাবেন, কিভাবে সামলাবেন তা নির্ভর করবে। তারা এখনো পর্যন্ত হাতে ভোটার কার্ডই পাননি। আশা করি যাক নির্বাচন কমিশন এমন কোনো ব্যবস্থা করবে যাতে 19 এপ্রিলের মধ্যেই তারা হাতে ভোটার কার্ড পান, এবং প্রথমবারের ভোটার যারা তাদের সেই উৎসাহ, সেই উত্তেজনা যেন কোনো মতে কমে না যায়, তারা ভোটের লাইনে দাঁড়ান। কিন্তু এই যে প্রথম দফার ভোটে যারা ভোট নেবেন আলিপুরদুয়ারে, সেই ভোট কর্মীদের তো প্রশিক্ষণ হয়, তো প্রশিক্ষণ কেন তারা প্রশিক্ষণে যোগ দেননি তার জন্য তাদের শোকজ করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, প্রশিক্ষণের দিন যেদিন ঠিক করা হয়েছিল যে 24 তারিখ প্রশিক্ষণ দেওয়া হবে, তার আগের দিন তাদের হাতে শোকজ লেটার পৌঁছে গেল। অর্থাৎ প্রশিক্ষণ শুরুই হয়নি, তার আগেই প্রশিক্ষণে যোগ না দেওয়ার জন্য শোকজ। আলিপুরদুয়ারে এরকম বেশ কয়েকজন ভোট কর্মীকে শোকজ করা হয়েছে। 24শে মার্চ প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা ছিল এই ভোট কর্মীদের।
এবং প্রশিক্ষণে যোগ দেওয়ার ঠিক আগের দিন, প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই ওই ভোট কর্মীদের কাছে শোকজের চিঠি পৌঁছে গেল। শোকজ কি, কিসের কারণ দর্শাতে হবে না তারা কেন প্রশিক্ষণে যোগ দেননি, অথচ প্রশিক্ষণ তো তখনও শুরুই হয়নি, প্রশিক্ষণ তো তারপরে শুরু হওয়ার কথা, তার আগেই শোকজের চিঠি জানিয়ে নতুন করে বিতর্ক। ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, উত্তেজনার পারদ চড়ছে, তারই মাঝে সিএ এবং এই সিএ এর জন্য বাঙালি শ্রমিকদের ফিরে আসতে হচ্ছে মুর্শিদাবাদ থেকে, এরকম অভিযোগিত উঠছে। বাংলায় কথা বলছেন মানে তাহলে তারা এদেশের নাগরিক নন, এরকমই তো অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ তারা এইরকম দাবি করছেন যে তাদের সেরকম বলা হয়েছে। সিএ নিয়ে বাঙালি শ্রমিকরা টেনশনে। খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। সিএ এর কোপে বাংলা শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন, এই অভিযোগ উঠছে। পরিচয়পত্র দেখতে চাইছেন বিজেপি নেতারা ওড়িশায়। যেহেতু তারা বাংলায় কথা বলছেন, সুতরাং তারা বাংলাদেশি, এই তকমা দেওয়া হচ্ছে। সিএ এর পরিচয়পত্র দেখতে যাওয়া হচ্ছে। ভদ্রক থেকে ভিডিও করে রাজ্য সরকারের কাছে উদ্ধারের আবেদন করেন আক্রান্ত শ্রমিকরা। আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ইয়ে হচ্ছে আরম্ভ, ইয়ে সিএ লাগু হয়েছি, এমান ব্যান্ড কেমতি বাজিব, এমান সব রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ আসছেন, এটি ব্যাপার করছেন। দেখুন আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টস গুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সেই সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক সেই স্যারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত। মুর্শিদাবাদ থেকে গিয়েছিলেন তারা। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন। প্রণব, যারা গিয়েছিলেন তাদের তো ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তারা কারা, তারা কতদিন ধরে সেখানে যাচ্ছেন এবং কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের সেখানে কাজ করতে গিয়ে, কি বলছেন তারা? দেখো, শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় 20 জন পরিযায়ী শ্রমিক তারা উড়িষ্যার ভদ্রকে প্রায় গত 20 বছর ধরে ফেরিওয়ালার কাজ করে। বিভিন্ন জিনিস তারা গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ফেরি করেন এবং তারা কিন্তু এই এলাকার মধ্যেই ঘর ভাড়া নিয়ে থাকেন। এবং তাদের অভিজ্ঞতা যে সিএ চালু হওয়ার পরের দিনই তারপরে কয়েকজন যুবক আসে, স্থানীয় যুবক, তারা এসে তাদের ওপর অত্যাচার শুরু করে এবং তারা যেহেতু বাংলায় কথা বলেন তারা দাবি করতে থাকেন তারা তো বাংলাদেশি। যদিও এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে তোমার আধার কার্ড, ব্যাংকের কার্ড এবং তোমার ব্যাংকের পাসবুক থেকে আরম্ভ করে ভোটার কার্ড এবং প্যান কার্ড সবই কিছু ছিল এবং তারা কিন্তু সেগুলো দেখায়, তারা কিন্তু সেটা মানতে রাজি নয়। তারা বলে সবগুলি ফেক এবং তারা তাদেরকে ওপর অকথ্য অত্যাচার করায় বলে অভিযোগ। এবং সেই ঘটনা তারা সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কাছে জানায় এবং তাদেরকে উদ্ধারের জন্য আবেদন জানায় এবং তারপরে কিন্তু রাজ্য সরকার উদ্যোগে হয় এবং রাজ্য সরকার গত 7 মাস আগে একটি পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটি বোর্ড তৈরি করেছে এবং সেই বোর্ডের দায়িত্বে রয়েছেন যিনি, তারই নেতৃত্বে শেষ পর্যন্ত কিন্তু সেই সমস্ত শ্রমিকদেরকে ফিরিয়ে আনা হয় এবং তবে তার আগে একবার আমরা শুনতে চাইবো কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যারা ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন শামশেরগঞ্জ থেকে 20 জন, কি বলছেন শুনুন। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না। সেটা ভদ্রক, উড়িষ্যা ভদ্রক। ওরা ছিল 2-1 জন আর বাইরে আরও লোক ছিল সম্ভবত, মনে হচ্ছে, না হলে একলা এসে মারতে পারবে। প্রথমে আপনার সকাল 6টার সময় এসে শুধু আধার কার্ড দেখতে চাহা, পকেট থেকে বাইরে কারোর টাইম না দিয়ে আমাকে প্রথমে ক্রিকেটের ব্যাটের বাড়ি এখানে মেরে দিল। একদম কিছুই অপরাধ নয়, আমরা ওই বলছে যে তোমাদের আধার কার্ড সঠিক নয়, বাংলাদেশি। মেরে যখন আটকাল তখন আতঙ্কিত হয়ে গেলাম, তারপর থানার দ্বারস্থ হলাম, থানা থেকে এই করল একটা।
ওনাদের যখন সিএটা যখন লাগু হয়, তারপরে উড়িষ্যা বিজেপি সমর্থিত মানুষ তেনারা ওনাদের উপরে বলে যে তোমরা সিএ লাগু হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেবো। সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল যে তোমরা বাংলাদেশে তোমরা পিটিয়ে দেবো, আদ দেবো, মেরে দেবো, এরকম টাইপের। এবং ওনাদের মধ্যে কিছুজন আত্মনাতে আমাদেরকে একটা ভিডিও বার্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। ওই ভিডিওটা আমার কাছে আসেন, তারপর দিদিকে পাঠানো হয়, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। এই ঘটনার কথা চিঠি লিখে আগেই জানিয়েছিলেন ডেরেক ওব্রায়েন। আপনাদের দেখাবো সেই ছবি। ডেরেক ওব্রায়েন আগেই জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীকে যে এইরকম ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ থেকে যারা গিয়েছেন ওড়িশার ভদ্রকে তাদের সঙ্গে কি ঘটনা ঘটছে। আর আজকের এই ঘটনার কথা যখন জানা গেল, যখন এই ভিডিও এবং তাদের যখন নিয়ে আসা হলো, আমরা বিজেপির প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি আবার এক অদ্ভুত তত্ত্ব দিচ্ছেন, শুনুন। সিএর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে, কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না। তাই উড়িষ্যা থেকে তো লোক এখানে কাজ করতে আসছে না। উড়িষ্যা তো কালাহান্ডির মতো ঘটনা ঘটতো এক সময়, কালাহান্ডির মতো জায়গা ছিল, দুর্ভিক্ষের জায়গা বলা হতো। সবার আগে তো বেসিক প্রবলেমটা বুঝুন, কোনটা প্রবলেম। আপনার পেট খারাপ, আপনি হজমের ওষুধ খাচ্ছেন, তো হজমের ওষুধ না খেয়ে আগে লিভারটাকে ঠিক করুন, কাজে দেবে, তাহলে পেটটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আগে লিভারের প্রবলেমটাকে দূর করতে হবে। এই ঘটনা ঘটেছে বা ঘটেনি, এই ঘটনা প্রসঙ্গে না গিয়ে প্রথম কথা, একমাত্র কথা, এই রাজ্যের মানুষ ওড়িশায় কেন কাজ করতে যাচ্ছেন প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কই ওড়িশা থেকে তো কেউ এই রাজ্যে আসছেন না, কালাহান্ডির মতো জায়গা ছিল ওড়িশার, সেই ভয়ানক ঘটনা, তারপরে ওড়িশা থেকে তো এই রাজ্যে কেউ আসছেন না। আমরা যখন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলাম তৃণমূল কি বলছেন, তৃণমূল পাল্টা বলছে জানা নেই সুকান্ত মজুমদারের ওড়িশা থেকে কত মানুষ আমাদের এখানে কাজ করে। শুনুন। তিনি বলছেন উড়িষ্যা থেকে নাকি কেউ বাংলায় কাজ করতে আসেন না। তার বোধহয় নলেজে নেই যে বাংলায় যত বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় যেখানে খাবারের দোকান আছে, বড় বড় রাঁধুনি যারা কাজ করেন তারা সবাই উড়িষ্যা থেকে আসেন। শুধু কলকাতায় আমি যদি বলি, সেখানে আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বাংলায় তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং শান্তিপূর্ণভাবে থাকে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা বলছে যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, মাথায় পাগড়ি পরলে খালিস্তানি, মুসলিম হলে পাকিস্তানি, লুঙ্গি পরলে তারা উপর বাংলা থেকে এসেছে। বিভেদকামী রাজনীতিতে বিশ্বাস করে এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হলো এই সিএ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে এরা কতটা অনিশ্চয়তার মুখোমুখি করে তুলেছে। এর জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে দেবে। ঘাটের নিচে বাড়ি ভাঙার কাজ চলছে, পুরসভা বাড়ি ভাঙার কাজ করছে, বেআইনি বহুতল পুরসভা ভাঙছে, কিন্তু সেখানেও জটিলতা, সেখানেও সমস্যা। কি সমস্যা উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। উজ্জ্বল, আমার কথা শোনা যাচ্ছে? কি সমস্যা হচ্ছে এখানে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো, প্রথমত একটা কথা, এখানে যে বাড়ি, বেশ কয়েকটি বাড়ি ভাঙার কথা চলছে, তার মধ্যে একটি বাড়িতে যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি তাকেও নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নোটিশ দেওয়ার পরেও কি সমস্যা রয়েছে, এখানকার যারা বাসিন্দা তাদের বক্তব্য যে নোটিশ প্রত্যেককে দেওয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তার কারণ এখান থেকে তারা যখন অন্য জায়গায় যাবেন, কোথায় যাবেন তার ব্যবস্থাটা পুরসভাকে করতে হবে। তৃতীয়ত, বাড়িটা যে ভাঙা হচ্ছে কোন দিক থেকে ভাঙা হবে, একসঙ্গেই তো পুরো বাড়িটা ভাঙা হচ্ছে না। তো যেখানটায় এফেক্টেড জায়গা, সেই জায়গাটা আগে না ভেঙে অন্য জায়গাটা কেন ভাঙা হচ্ছে। এবং 3 নম্বর বিষয়, যে বাড়িটা তারা কিনেছেন, সেই বাড়িটা কেনার পর তাদের যে অর্থ লেগেছে সেই ক্ষতিপূরণের পদ্ধতিই বা কি হবে। আমার সঙ্গে রয়েছেন এখানকার একজন বাসিন্দা, তার সঙ্গে কথা বলবো। যে এই তো বাড়ি ভাঙা শুরু হলো, আপনাদের যে অভিযোগগুলো বলছিলেন তিনি আপনারা কি বলবেন? আমি বলবো কি দাদা, ভাঙা জিনিস তো ওই দিকে, বিল্ডিংটা তো ওইখানে গেছে, তো এখানে ভাঙা হলো। মাথা দিয়ে ভাঙা হবে কি নিচে দিয়ে ভাঙা হবে? নিচে দিয়ে আপনার পাও কেটে দেবো তো পুরো বিল্ডিং এ ডুবে যাবে। তো কর্পোরেশন কি করলো, কি ভাবলো, আমরা এইখানে ভেঙে দিল, কি ব্যাপার? ও চিটিং বাজার 4 নম্বর লোক আছে, সন্তুষ্ট নন। আতঙ্ক ছিল, টেনশন ছিল, কিন্তু যেভাবে পুরসভা কাজ করছে তাতে তিনি সন্তুষ্ট নন, বরং তিনি বলছেন এতে তো বিপদ আরো বাড়বে। প্রচার চলছে জোরদার, ভোট সামনেই,
তো এই প্রচারে যুযুধান দুপক্ষ চলে এলে অশান্তি হয় অনেক সময় দেখা যায় প্রচারের রাস্তা আলাদা করে দিতে হচ্ছে। কখনো শুনেছেন এক রাজনৈতিক দলের প্রার্থী অন্য রাজনৈতিক দলের কর্মীর বাড়িতে গিয়েছেন প্রচারের জন্য? ওই দেখুন আরামবাগে সিপিআইএম নেতার বাড়িতে বিজেপি প্রার্থী ভোট চাইতে গেলেন। আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার হুগলির সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায়ের বাড়িতে যান। তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান, আর বাম নেতা জানালেন সৌজন্য সাক্ষাৎ। এখানে বাম কি তৃণমূল সেটা নয়, আমাদের কর্মসূচি হচ্ছে প্রতিটা বাড়ি যাওয়া। সেখানে তার ব্যক্তিগতভাবে সে পার্টি করতে পারে, কিন্তু আমাদের প্রতিটা বাড়িতে আমরা যাবো প্রচার সাথে। বাম নেতা কি বললেন? কিছু না, সৌজন্যমূলক সাক্ষাৎ। গেট খোলা আছে, হরহর করে ঢুকে পড়েছে। তা ঢুকে পড়েছে, তাদেরকে তো আমি আর চলে যেতে বলতে পারি না। এবারে আমার যা রাজনীতির কথা বলে দিয়েছি তাদেরকে, ওনারা আশীর্বাদ চাইছেন। আমি বলবো কি আশীর্বাদ করব? বিজেপিও দেশকে ধ্বংস করছে, তৃণমূলও দেশকে রাজ্যটাকে ধ্বংস করছে। ওরাও দুর্নীতি করছে, এরাও দুর্নীতি করছে। না, বাম নেতা খুব একটা সন্তুষ্ট নন। গেট খোলা ছিল, হু হু করে কেউ ঢুকে গেল ভিতরে, তার একটু খারাপ লাগারই কথা। তিনি তৃণমূল বিজেপিকে একই পংক্তিতে রাখছেন, কিন্তু বিজেপি নেতা তার প্রচারটুকু সেরে ফেললেন। তো প্রচার যে যার মতন সারছেন। তারকা কেন্দ্র বলা হচ্ছে ঘাটালকে, কারণ দুই অভিনেতা, দুই তারকা, একদিকে দেব আর একদিকে কিরণ। তো দেবের প্রচার এক ঝলক আগে দেখিয়ে নিই আপনাদের। রাস্তায় হাতের কাছে পাচ্ছেন অভিনেতাকে, মানুষের মধ্যে উৎসাহ তো বাড়বেই। আর যদি এই স্কুলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, এমনই যদি তারকাকে দেখা যায় বাজার করতে, তাহলে মানুষের উৎসাহ তো দ্বিগুণ হয়ে যাবে। ওই দেখুন দেবের পাশাপাশি হিরণের ছবি দেখুন। এবার সাত সকালে হিরণকে দেখা গেল বাজার করছেন থলে হাতে, সবজি কিনছেন। তারকারা পথে নেমেছেন প্রচার করতে। রূপলি পর্দায় যাদের দেখে অভ্যস্ত মানুষ দেখছেন হাতের নাগালে। কেউ স্কুলে যাচ্ছেন, কেউ বাজার সারছেন সকালে।